দারুণ শট, একদম রিয়েল হয়েছে। ম্যাডাম শট ওভার, উঠে পড়ুন। কথা বলি ম্যাডাম। ম্যাডাম স্যার, ম্যাডাম উঠছেন না, মনে হচ্ছে স্যার অজ্ঞান হয়ে গেছে। মানেটা কি? এই তো দিব্যি শুটিং করলেন উনি। এই কেউ একটু ওনার মুখে জল দাও তো। স্যার সেন্স আসছে না। এক্ষুনি অ্যাম্বুলেন্সে ফোন করো। কি যে বিপত্তি হলো। হ্যালো হ্যালো। আচ্ছা, ইন্ডাস্ট্রির খবর শুনেছিস? কি নাটক মাইরি, কথা কলি বসু নাকি অজ্ঞান হয়ে পড়ে গেছে। কথা কলি বসুর ব্যাপারটা কিন্তু আমার সুবিধা ঠিকছে না। আরে ভাই, তুই বুঝতে পারছিস না, এগুলো সব ফিল্ম প্রমোশনের একটা কায়দা, বুঝলি? আমার কিন্তু তা মনে হচ্ছে না। মানে কি বলতে চাইছিস? না দেখ, কদিন আগে ইন্ডাস্ট্রিতে একটা খবর উঠেছিল, মনে আছে? কথাকলি নাকি উত্তেজিত হয়ে তার সহ অভিনেতাকে হাতে ধরা মোমবাতি স্ট্যান্ড ছুঁড়ে মেরেছিল। আরে ওটা তো শুটিং এর একটা সিন মাত্র। না বস না, আমার কাছে ভিতরকার খবর আছে। ঘটনাটা কোনো শুটিং এর অংশই নয়, ঘটনাটা একদম সত্যি। কি বলছিস রে? বাবা বলছি কি তাহলে? আরে এটা নিয়ে কি তোর কোনো স্টোরি করার ইচ্ছা আছে তাহলে? দেখা যাক। আসতে পারি? খুব ভুল না করলে আপনি দীপ্ত মজুমদার না, খবর এখনের রিপোর্টার? আপনাকে এখানে আসার পারমিশন কে দিল? আমি এখন কোনো রকম মিডিয়ার সঙ্গে কথা বলতে চাই না। আমি আপনার বেশি সময় নেব না, মাত্র 5 মিনিট। কি ব্যাপার বলুন তো? আপনাদের পত্রিকা তো শুধু আমার অভিনয়ের সমালোচনাই করে গেল, আজ আমার অসুস্থতার খবরে এত ইন্টারেস্টেড? কোনো মিডিয়ার রিপোর্টার হিসেবে আমি আসিনি, আমি এসেছি আপনাকে বিপদ থেকে সাহায্য করতে। তাই বুঝি? আমি বিপদে আছি আপনি জানলেন কি করে? আপনার চোখ দেখে। চোখ দেখে? বাবা, মেয়েদের চোখ সম্পর্কে আপনার বিস্তর জ্ঞান আছে দেখছি। ম্যাডাম, শুটিংয়ের সেই পোর্শনটা ভাইরাল হয়েছে, সেখানে আপনার দু চোখ বলে দিচ্ছে আপনি সত্যি সত্যি কিছু একটা দেখে ভয় পেয়েছেন। যেমন এই মুহূর্তে মনে হচ্ছে আপনার ওইভাবে ভয় পেয়ে যাওয়াটা আসলে কোনো অংশে স্ক্রিপ্টের কোনো অংশই নয়। আমি কি কিছু ভুল বলছি? কি আপনি কাঁদছেন যে? আমি আর এসব নিতে পারছি না। মনে হচ্ছে আমার ক্যারিয়ার, আমার গুডউইল, আমার অভিনয় সব এক মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে, সব কিছু। প্লিজ ম্যাডাম, আপনি কাঁদবেন না, আমাকে বলুন আপনার সমস্যাটা কোথায়। আপনি পারবেন? শুধু শুধু আপনার আর আমার দুজনেরই সময় নষ্ট করছেন। আপনি একবার বলে তো দেখুন। আমি মাঝে মাঝে একটা ছায়া দেখতে পাই, সেই ছায়া রাত দিন শুতে জাগতে আমায় তাড়া করে বেড়ায় সব সময়। আমি বুঝতে পারি না আমি কেন দেখছি সেটা, যা দেখছি তা আদৌ সত্যি কিনা। আমি কাকে বলছি? কি করবেন আপনি এসব জেনে? আর দয়া করে এগুলো কাগজে ছাপাবেন না, ইন্ডাস্ট্রিতে যেটুকু সম্মান আছে তাও চলে যাবে। ম্যাডাম, আমি এসব কিচ্ছু ছাপবো না। আপনি কি চান এটা একটা নিষ্পত্তি হোক? আপনি কি আমার উপর ভরসা করতে পারবেন? পারবো, আমায় পারতে হবে, এছাড়া আমার কোনো উপায় নেই। আপনি যে কথা রাখবেন এ কথা আমি একেবারে ভাবিনি। আলাপ করিয়ে দিই, ইনি হলেন স্পিরিচুয়ালিস্ট মায়া মিত্র। আশা করি ইনি আপনার সমস্যার কথাটা বুঝতে পারবেন। নমস্কার, আমি মায়া মিত্র। বিগত 25 বছর ধরে এই কাজ করে আসছি। আমি দীপ্তর মুখ থেকে আপনার সমস্যার কথা শুনেছি। আমাকে কিছুদিন সময় দিলে আশা করছি আমি আপনার সমস্যার সমাধান করতে পারবো। এত ডক্টর, এত কাউন্সিলর, এত মেডিসিন আমার কিচ্ছু করতে পারলো না, শেষে কিনা একজন স্পিরিচুয়ালিস্ট আমাকে এই সমস্যা থেকে উদ্ধার করবে। আমি আপনার থেকে ম্যাচিওর কিছু আশা করেছিলাম দীপ্তবাবু। এত কিছু করে আপনার যখন কিছু হয়নি, আমি বলবো একবার এনাকে সুযোগ দিয়ে দেখুন। বেশ, তাহলে মিসেস মিত্র আপনি কি বুঝছেন? এই সমস্ত কিছুর কারণ কি? আমি এই মুহূর্তে এখানে ভীষণ পরিমাণে নেগেটিভ সোর্স অফ এনার্জি ফিল করছি, যা তোমার আশেপাশেই আছে। আমার আশেপাশে নেগেটিভ এনার্জি? আপনার কথা শুনেই না আমার হাসি পাচ্ছে। পুরো ব্যাপারটাই বুজরুকি বলে মনে হচ্ছে। হাসি পাচ্ছে? তবে আজ সকালে ঘুম থেকে উঠে বাথরুমের আয়নায় কার মুখ দেখে চমকে উঠে পা পিছলে পড়ে গেছিলেন? আপনি এ কথা জানলেন কি করে? এবার বিশ্বাস হলো তো? এসব কিন্তু বুজরুকি নয়। তার মানে আপনি এটাও জানেন যে কোনো অতৃপ্ত ছায়া দিন রাত পিছু নিয়ে আমার জীবনকে দুর্বিষহ করে তুলেছে? সেটা সঠিকভাবে জানার জন্য আমাকে কটা দিন সময় দিতে হবে। বেশ তো, এ বাড়িতেই থাকুন, কোনো সমস্যা নেই। এই লনের লাগোয়া দুটো আউট হাউস আছে। দীপ্তবাবু আপনিও থাকতে পারেন কদিন, এমনিতে বাড়ি ফাঁকা, কেউ থাকলে আমার ভালোই লাগবে। সকালে বাগানের দিকে পাইচারি করছিলাম, হঠাৎ একটা ফিসফিস শব্দ কানে এলো। একটা ঘর, বাইরে থেকে তালা বন্ধ, ভিতর থেকে কথাগুলো ভেসে এলো যেন। সবাই ওনার কথায় ওঠে আর বসে। আরে কে রে তোদের কথা বলি ম্যাডাম? হ্যাঁ, পাপ পাপ তার বাপ কেউ ছাড়ে না, সেও ছাড়বে না, সেও ছাড়বে না। কেউ আছেন ভিতরে? কে কে রাখে? আমি দীপ্ত। আর আপনি? আপনাকে এভাবে আটকে রেখেছে কি? আমি বনোয়ারি। এখানে কি করছেন আপনি? নিজের ভালো চান তো এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যান, এখানে সবাই মরবে, সব কটা মরবে। দীপ্তবাবু আপনি ওখানে কি করছেন? চলে আসুন, লোকটা বদ্ধ পাগল। আরে ম্যাডাম, এত সকালে কোথাও যাচ্ছেন নাকি? আসলে কিছু কাজ এসে গেছে,
বুঝতেই পারছেন যেতেই হবে, কিন্তু তার আগে আপনি এখান থেকে চলে যান। ও কিন্তু ভীষণ ডেঞ্জারাস। ওনাকে তো ঠিক চিনলাম না। আমাদের বাড়ির পুরনো কাজের লোক, মাথাটা একদম খারাপ হয়ে গেছে। এনার কেউ নেই, কোথায় যাবেন, তাই এখানেই থাকেন। ও আই সি। তা আপনার শরীর এখন ঠিক আছে? আপাতত কিছুটা বেটার আছি। একটা চিৎকারের শব্দ আসছে না? দীপ্ত, এদিকে একবার এসো তো, একজন বিপদে পড়েছে মনে হচ্ছে। কি হয়েছে মায়াদি? মনে হচ্ছে এই ঘরে একজন ভীষণ বিপদের মধ্যে আছে। দরজা খোলার ব্যবস্থা করো এক্ষুনি। আচ্ছা আচ্ছা, আমি দেখছি। আরে এ তো দরজাটা ভিতর থেকেই খোলা। এ কি, আপনি ঠিক আছেন তো? কি হয়েছিল আপনার? আমি আমি আর এখানে কাজ করব না। কটা টাকার জন্য পড়ে থাকি, আর না রাত দিন ভুতুড়ে কাণ্ড আর সইতে পারছি না। আজ আজ আমাকে মেরেই ফেলতো ওই পিশাচটা। কি বুঝছো মায়াদি? ও যা বলছে তা কি সত্যি? মিথ্যে বলে ওর লাভ? তবে এর উৎস অন্য কোথাও, সেটা খুঁজে বের করতেই হবে। বিকেলের পর মেঘ করে হঠাৎ বৃষ্টি নামলো। রাতের খাবার আগেই খেয়ে নিয়েছিলাম। এত তাড়াতাড়ি শোয়ার অভ্যেস নেই, তাই আউট হাউসের বারান্দা দিয়ে বাইরেটা দেখছিলাম এই প্রকাণ্ড বাড়িটাকে এই ঝড় বৃষ্টির মধ্যে কেমন দানবের মতো দেখতে লাগছে। বরাবরের মতো এসবের ছবি তুলছিলাম। হঠাৎ ক্যামেরার স্ক্রিনে দেখতে পেলাম কথাকলির ঘরের আলো জ্বলছে। তারপর সে আলোয় দেখলাম একটা ছায়া জানলার কাছে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। দেখে তৎক্ষণাৎ বুকটা কেঁপে উঠল। চোখ রগড়ালাম। না না, ঠিকই দেখছি। ভারী কৌতূহল জাগলো মনে। এই সময় কাউকে ডাকবারও সাহস হলো না। ছাতাটা নিয়ে নিজেই বেরিয়ে পড়লাম। ঘরের সামনে গিয়ে দেখলাম চারদিক ঘুটঘুটে অন্ধকার। আশ্চর্য, ভিতর থেকে কোনো শব্দও আসছে না। এটাই তো কথাকলির ঘর। ম্যাডাম, ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? ম্যাডাম, ম্যাডাম। না, কোনো উত্তর এলো না। ঝিঝির ডাক, একটানা বৃষ্টির শব্দের মাঝে বিদ্যুতের গর্জন, চারদিকে একটা থমধরা নিস্তব্ধতা। হঠাৎ একটা পৈশাচিক অট্টহাসির শব্দ। মনে হলো কেউ যেন আমার পিছনে দাঁড়িয়ে আছে। শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমার মনে হলো ঘাড় ঘোরালেই তাকে দেখতে পাবো, কিন্তু ঘুরে তাকানোর সাহস হলো না। হঠাৎ ঘাড়ের কাছে তীব্র একটা জ্বলুনি। কেউ যেন আমার ঘাড়ের উপর তার তীক্ষ্ণ দুই চোষক দাঁত ফুটিয়ে আমার শরীরের সমস্ত প্রাণ শক্তি শুষে নিচ্ছে। আমার সারা শরীর অবশ হয়ে এলো। আমার হাত পা নাড়াবার শক্তি আমি হারিয়েছি। তারপর যে কখন নিজের জ্ঞানটা হারিয়ে ফেললাম আমার খেয়াল নেই। একটা ছায়া আপনার জানলার কাছে। এই কাণ্ড দেখে আমি চমকে উঠেছিলাম আর কৌতূহলবশে আপনার ঘরের কাছে গিয়েছিলাম। তারপর ঘরের সামনে এসে দাঁড়াতেই সেই দুটো দাঁত দিয়ে আমার শরীরের সমস্ত রক্ত শুষে নিচ্ছিল। কার দাঁত? কার কথা বলছেন আপনি? যদি বলি ওই পিশাচ আপনি? কি যাতা বলছেন? মাথা খারাপ হয়ে গেছে আপনার? আমি ওর গা থেকে রক্ত শুষে খেতে যাব? কিন্তু দীপ্তর আর্তনাদ শুনে যখন আমি ছুটে এলাম, দেখলাম আপনি ছুটে পালিয়ে গেলেন। আমি? হোয়াট রাবিশ! হতেই পারে আপনি কোনো মানসিক পরিস্থিতির শিকার। আমার উপর এত বড় ব্লেম দেওয়ার সাহস কি করে হয় আপনার? আমি ভেবেছিলাম আপনারা আমার উপকার করতে এসেছেন, এখন তো দেখছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কথাকলি বলছি। রেডি আছে? আমি যাচ্ছি এখনই। ফোনটা এসে গেল বলে বেঁচে গেলেন, নয়তো আজ হ্যারাসমেন্টের কেসে আপনাদের জেলে ঢোকাতাম। আপনি চলে আসুন মায়াদি। এত অপমানের পর এখানে আর এক মুহূর্তও নয়। দাঁড়াও দীপ্ত, আজ রাতটুকু আমাকে সময় দাও। আমি এর একটা শেষ দেখতে চাই।